তো তুমি ওটাকে কি করলা? আমি নেগেটিভলি নিয়েছি। আমি হাত কেটে ফেলি, অ্যান্ড হাত কাটার পর আমার আর কোনো সেন্স নেই, মানে শিরা কেটে ফেলা? হ্যাঁ, হাতে শিরা কেটে ফেলি। অ্যান্ড আমি ওইটা কেটে মানে আমি আবার মানে হাত কেটে আমি আবার আমার রুমে গেছি। আমি এটা কেটেছিলাম আমার রুমে, তখন আমার রুমটা খালি ছিল। আমি আমার রুমে তো কাটতে দিবে না, আর স্বাভাবিক মরলে তো দোষ হবে তাদের ঘাড়ে, এর জন্য আমি আমার রুমে গিয়ে হাত কেটে দিছি। কেটে আমি আবার হাঁটতে হাঁটতে আমার রুমে গেছি। রুমে গিয়ে ব্লেডটা ওয়াইড্রোবের যে কাপড়টা ছিল ওটা নিচে ব্লেডটা রাখছি। ব্লেডটা রেখে আমার ফোন নিয়ে আমার রুমে আসছি। আমার রুমে এসে বললাম ওর মানে রাসেলের বড় ভাইকে ফোন দিছি। ফোন দিয়ে বললাম যে আপনাদের মতো নোংরা পরিবারে যাওয়ার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। আজকের পর থেকে আপনারা কোনোদিন সুভাকে আর পাবেন না, দয়া করে আমাকে আর কোনোদিন জ্বালাবেন না। তারা মনে করছে হয়তো আমি কোথাও চলে যাচ্ছি, অলরেডি তো আমি রাসেলকে মেরেই আসছি। তো এরপর আমার হাত থেকে ফোনটা পড়ে গেছে, আমি সেন্সলেস। তারপর আমার আর কোনো সেন্স নেই। তারপর যখন আমার 4 ঘন্টা পর যখন সেন্স ফিরে, তখন আমি হসপিটালে, অ্যান্ড আমার হাতে ব্যান্ডেজ করা। পরে আম্মুর মুখ থেকে যেটা শুনলাম যে আমার হেঁটে যে আমি আমার রুমে গেছি আবার আমার রুমে আসছি, তখন রক্তগুলো নাকি নিচে পড়েছিল, যেটা কিনা আম্মু দেখতে দেখতে আমার রুমে আসছে। এসে দেখে যে আমি পড়ে আছি, মনে করেছে শুয়েছিলাম, কিন্তু রক্ত দেখে সে আর ঠিক থাকতে পারেনি। হয়তো আমার রক্ত তার মধ্যে কোনোটা যদিও চেঞ্জিং আনে। তো সে আমার রুমে এসে যখন আমার হাতটা কাটা দেখে হাতের মধ্যে তাড়াতাড়ি করে কাপড় পাচায়। তারপর রাসেলকে ফোন দেয়, রাসেল আর আম্মু আর আমার নানুকে ফোন দেয়। 3 জন মিলে আমাকে হসপিটালে নিয়ে এসে আমার হাতে সেলাই করে প্লাস হাতটা ঠিক করে। কোন হসপিটাল এটা? আলসানি। এই হসপিটাল সাধারণত এগুলো নেওয়ার কথা না, কেস নেওয়ার কথা। হ্যাঁ, কেস নেওয়ার কথা। এই জায়গায় আরো একটা কথা হচ্ছে যে কেন কেস নেয়নি, আমার খালামণি এখানে জব করে। সামহাউ সে ম্যানেজ করেছে। সামহাউ বলতে আমাকে যে নিয়ে আসছে, পিছনের একটা গেট আছে, ওই গেট দিয়ে আমাকে নিয়ে এসে একেবারে 4 তলায় নিয়ে গেছে, যেখানে অপারেশন থিয়েটার। 4 তলায় নিয়ে গিয়ে অপারেশন থিয়েটারে জাস্ট ওনার যে পরিচিত ডক্টরটা আছে, মানে উনি হসপিটালে জব করে, আবার ওই ডক্টরের বাসায়ও জব করে, তো কাজ করে, যার কারণে ওনাকে ডেকে এনে আমার হাতটা কোনোভাবে ওয়াশ টাশ করে ঠিক করছে, মানে সিলি দিছে। তারপর এই ব্যাপারটা হসপিটালের কেউ তেমন ভাবে জানতো না, যেহেতু আমাকে আস্তে করে নিয়ে আসছে। আর আমাকে কোলে করে উপর অব্দি তুলছে পুরোটাই রাসেল। তারপর যখন বাসায় নিয়ে আসি, আমার একটা কথা ছিল, যদি রাসেল আমার সামনেও আসে আমি হাতে সিলি তো খুলবই, প্লাস নিজেকে আবার ওই জায়গায় মানে আবার ব্লেড দিয়ে আমি নিজে শেষ করে দেবো। এরপর বাঁচানোর আর কোনো স্কোপ থাকবে না। এবার তো দরজা খোলা ছিল, এরপর আবার দরজা না, দরজা আটকে করবো, যাতে কেউ খুলতেও না পারে। আমার কথাটা এরকম ছিল তাদের কাছে। বিরতি পর প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি অন রাখবেন। তারপর পরে রাসেলের ফ্যামিলিরা আমাকে দেখতে আসে আবার আমার অসুস্থ অবস্থায়। পরে আমি ওদেরকে অনেক অপমান করি। পরে আমি বলি যে যদি আপনারা মানুষ হয়ে থাকেন জীবনের মধ্যে আমার সামনে আসবেন না। আপনার মতো ফ্যামিলির ছেলে বিয়ে করো তো দূরে থাকা, আমি কিন্তু মুখও দেখবো না। এরপর শুভ মানে রাসেলের যে ফ্রেন্ড ছিল শুভ, ও মেবি রাসেলকে অনেক কথা বলে, যার কারণে রাসেল সহ্য করতে না পেরে চলে যায়, পুরোপুরি টোটালি কন্ট্যাক্ট অফ করে সিম চেঞ্জ করে এলাকা ছেড়েই চলে যায়। কে? রাসেল। ওকে। তারপর আম্মুর সাথে রাসেলের কোনো কন্ট্যাক্ট নেই। আম্মু তো পুরো দিশেহারা, রাসেলের কোনো খোঁজ পাচ্ছে না। প্লাস এখন আরো আমাকে ইমোশনালি বোঝানোর চেষ্টা করছে যে না, আসলে আম্মু আমার প্রতি অনেকটা কনসিভ, মানে সে বুঝাতে চাচ্ছে যে না, সে আমার জন্য রাসেলকে খুঁজছে। তখন আমি বললাম যে আমার জন্য রাসেলকে খুঁজে কোনো লাভ নেই। রাসেলকে তুমি যদি এখন মানে রাজা সেজে আমার সামনে দাও, আমি কিন্তু তাকে কখনো আর একসেপ্ট করতে পারবো না, কারণ আমার পক্ষে এটা সম্ভব না। পরে আম্মু ওই জিনিসগুলো হয়তো বুঝতে পারছে, পরে আম্মু আর এই জিনিসগুলো ট্রাই করেও নি। পরবর্তীতে বিয়ের জন্য পরে রাসেলের ফ্যামিলি চলে গেছে। আমাদের রাসেলের ফুল প্রুভলি টোটালি রাসেলের সাথে কন্ট্যাক্ট অফ, মানে আমাদের ফুল ফ্যামিলি। এর মধ্যে হাত কাটা নিয়ে বাবার কাছে খবর গেল যে রাসেলের সাথে নাকি আমি ছিলাম, যেটা কিনা মিস ইনফরমেশন। আমি বুঝতে পেরেছি। তারপর তোমার বাবা কি করলো? তো এই জিনিসগুলো বাবা শোনার পর বাবা আমাকে বললো যে তুই কাটছস তো ঠিক আছে, তা হাত কেটে দরজাটা কেন ওপেন রাখলি? তোর মা ইমোশনালি এটা তুই জানিস। একেবারে মানে আমার বাবা অনেক হার্ট, এতটাই হার্ট যে বলার বাইরে। দেন অক্টোবরের 3 তারিখে রাসেল এলাকা ছেড়ে চলে গেল, আমার ওর সাথে আর কোনো কন্ট্যাক্ট নেই। অক্টোবরের 4 তারিখ থেকে আমার মডেল টেস্ট শুরু হলো। দেন এর মধ্যে আমার ফ্যামিলি তার কোনো ঝামেলাও নেই, কোনো গ্যাঞ্জামও নেই। তারপরে আসলো আমার এসএসসি পরীক্ষা শেষ ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা শেষ। তারপর মার্চ মাসে, তখন এর মধ্যে আম্মু আমার সাথে খুবই ভালো আচরণ করছে, যেটা কিনা আমি তার কাছ থেকে আশা করিনি। কিন্তু বাবার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। ওই দিন লাস্ট কথা হয়েছিল, এরপর আমার সাথে বাবার আর কোনো কন্ট্যাক্ট নেই। তারপর অক্টোবরের পর মানে ফেব্রুয়ারির পর এক্সামের শেষে, এরপর দেখি যে আম্মু আবার সে আগের মতো ফোনে কথা বলছে। এখন বাসায় আনে না, বাট বাইরে মিট করছে, বাইরে ঠিক মিট করছে, কথা বলছে।
অ্যান্ড আমার তখন এতটা টেক কেয়ারিং এর ব্যাপার ছিল না। এখন আমি আমার নিজের মতো থাকলেই এনাফ। উনি যে আমাকে জন্ম দিয়েছে আমি এটা মনে করি না। আমি মনে করি যে না, আমার মামা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমি এখন বর্তমানে এতিম, এরকম ভাবে ছিলাম। তারপর মে মাসে আমার বাবা আসছে বাইরে থেকে। বাবা আসার পর আমার সাথে বাবার তেমন একটা কথা হতো না, যদি নর্মালি জিজ্ঞেস করতো ভালো আছে কিনা, কথা জাস্ট এটুকু, এর বেশি না। অ্যান্ড একটা বাবা বাইরে থেকে আসছে আমার ভাইদের জন্য অনেক কিছু নিয়ে আসছে, গেমস বলেন, ড্রেস আপ বলেন, বহুত কিছু। অ্যান্ড আমার জন্য জাস্ট একটা ফোন আছে, তো আর কিছুই না। আমার যে এতটা খারাপ লাগলো যে আমার ভাইদের জন্য এত কিছু আনলো আর আমার জন্য জাস্ট একটা ছোট ফোনই আনলো, আর কিছুই না। আমি কি এতটাই ফ্যান না তাদের কাছে? আমার পক্ষে মেনে নেওয়াটা সম্ভব হয়নি। তার কারণে আমি আমার বাবার সাথে টোটালি কথা বলা অফ করে দিলাম। তারপর বাবা আমার কাছে আমার মায়ের ব্যাপারে কিছু ডকুমেন্টস ছিল। কি ধরনের ডকুমেন্টস ছিল? আম্মুর আমার গলিতে যে লোকটা ছিল যার সাথে আম্মুর পরবর্তীতে মানে থাকাটা, যেটা আমি দেখেছিলাম, উনি আবার আম্মুর প্রতি উইক ছিল, তারপর আবার আমার প্রতি উইক হয়ে পড়েছে। অ্যান্ড পরবর্তীতে আমাকে ইমপ্রেস করার জন্য আম্মুর সাথে ওনার অনেকগুলো নেগেটিভ ছবি প্লাস রেকর্ডিং, মানে কথা বলা, এগুলো আমাকে দিছে। এন্ড তখন তো আমার ছবি বলতে ছবি কোথায় পেয়েছো? ছবি উনি তুলেছে আমার সাথে, এটা আমাকে ইমপ্রেস করার জন্য। আর তখন আমার সাথে রাসেলের আবার ভালো সম্পর্ক ছিল, যার কারণে আমি আমার মেমোরি কার্ডটা ওর কাছে জমা রাখছি। আমার কাছে থাকলে হারিয়ে যেতে পারে, আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে, আবার বাসায় নিচ্ছে, বাসায় মানে আমি আম্মুকে মারছি, আম্মু আমাকে মারছে, এগুলো চলছে, যার কারণে আমি আমার কাছে সেফলি রাখতে পারলাম না। অথচ আমি যার কাছেই রাখলাম সেই হচ্ছে আমার সবচেয়ে বড় আনসেফলি একটা মানুষ, যার কাছে কিনা আমি আমার ডকুমেন্টসটা রাখতে দিছি। কি হয়েছে এগুলা? পরে ওই মেমোরিটা মানে কি বলে পুরাই দিছে। পরবর্তীতে বাবা যখন আসলো, যখন বাবা আমাকে বললো তুমি না তোমার মায়ের ব্যাপারে অনেক ডকুমেন্টস রাখছো, কোথাও আমাকে দেখাও, আমার বলার মতো কিছু ছিল না তখন। আমি কি বলবো তাকে? পরে আমি আব্বুর কাছে মাফ চাইলাম, পায়ে ধরে যে আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করছি, প্লিজ অন্তত আমাকে আমার মতো বাঁচতে দাও, আমার পড়াশোনাটা কন্টিনিউ করো। পড়াশোনা অফ করে দিতে চাচ্ছিল? হ্যাঁ, অফ করে দিতে চাচ্ছিল। তারপর আমাকে ইন্টার ফার্স্ট ইয়ারে অ্যাডমিট করালো, আমার যে স্কুল পড়েছি সেই কলেজে। যখন আমাকে অ্যাডমিট করলো তো আমি তো খুব খুশি যে আমাকে অন্তত অ্যাডমিট করছে। তারপর এর মধ্যে বাবা যে কদিন ছিল নর্মালি ছিল সবকিছু। তারপর বাবা চলে গেল। বাবা যেদিন গেছে তার 1 মাস পর আম্মুর আচরণটা আমার সাথে এতটা খারাপ হয়ে গেল, ঠিক আগের মতো বাজে কথা বলতেছে উঠতে বসতে। আমি এর মধ্যে আমার লাকটা ভালো ছিল যে এর মধ্যে আমি একটা কোচিং এ জবও পেয়ে যাই, আমি ওখানে ক্লাস নিতে হবে। আর আম্মুর মার জিনিসটা এতটা খারাপ ছিল যে তুমি একসময় বলছিলে যে তুমি পুলিশে গিয়েছিলে, কখন সে ঘটনা? এর পরে। হ্যাঁ, তো আমার মার জিনিসটা আমার কাছে খুব খারাপ হয়ে মানে লাগে, এমনকি এখনো পর্যন্ত আমার বডিতে অনেক প্রবলেম আছে ওই মারের কারণে। তো পরে যখন এই জিনিসগুলো আবারও হচ্ছিল, বাবা অলরেডি এসে গেছে, তো এরপরে বাবা এসে গেছে, তখন আমি বলতেছিলাম যে বারবার যে বাবা একবার এসে গেছে, তোমার জন্য আমি এত কিছু করলাম, আমার হাত কাটলো, তারপর কেন তুমি এগুলাতে আবার যাচ্ছ? অন্তত এগুলো ছেড়ে দাও, ভালো থাকো, তাহলে তো আমি আর কোনো প্রবলেম করতেছি না। তো সে আমার কথা শুনছিল না। পরবর্তীতে আম্মুর সাথে আমার আবার লাগালাগি মারামারি শুরু হয়ে যায়। আম্মু আমার সাথে এমন ভাবে মারছিল যে আগের চেয়েও খারাপ। তারপরে মানে আম্মুর সাথে যখন আমার এই জিনিসগুলো চলতে থাকে, এক পর্যায়ে আম্মুর মারার অবস্থাটা আমার এতটা খারাপ হয়ে গেছিল যে না, ওই দিন রাতে উনি আমাকে মেরেই ফেলবে। আমি আম্মুর রুম থেকে সেই দিনও আমার জামা পুরোপুরি ছিঁড়ে ফেলছে। আমার রুমে একটা জামা ছিল, আমি দৌড়ে গিয়ে আমার রুমের জামা পরছি। আব্বু যেহেতু আমাকে ফোন দিয়ে গেছিল, আমার কাছে একটা ফোন ছিল, আমার রুমের দরজা নক করে দিছি। এখন কি করবো আমি? এখন যদি আমি রুম থেকে বের হই, হয় সে আমাকে মেরেই ফেলবে। তার হাতে এমন একটা জিনিস ছিল, জিনিসটা খুবই খারাপ একটা জিনিস ছিল। কি ছিল? মানে ওই যে লোহার টাইপের এক ধরনের রড টাইপের ছিল, যে সিনি বলে, যেটা দিয়ে হাতুড়ি পিটা, ওরকম টাইপের ছিল। অলরেডি আমার গায়ে যে বাড়ি দিছে, ঝাড়ুর বাড়িগুলো আমার গায়ের মধ্যে একদম লেগে গেছিল, ঝাড়ুর ইয়েগুলো। তো অলরেডি হাত দিয়ে রক্ত পড়তেছে, তার মধ্যে এই সিচুয়েশন, কি করবো বুঝতে পারতেছিলাম না। এখন হয় আমাকে বাঁচতে হবে আর তা না হলে মরতে হবে, দুইটার একটা। কোনো কিছু বুঝতে না পারে শেষে নেটে সার্চ দিলাম। আমার ফোনে নেট ছিল ভাগ্য ভালো, যার কারণে আমি লোন আসে এমবি, তো আমি লোন এনে গুগলে বাড্ডার পুলিশ স্টেশনের নাম্বারটা সার্চ করি, দেন পরে পুলিশের কাছে ফোন করি। পুলিশের কাছে ফোন করার পর পুলিশ আসে বাসায় আসার পর আম্মু তখন একদম শান্ত। পুলিশ আসছে, গেট খুলে না, কিচ্ছু হয় না এই বাসায়, এমন একটা ভান। পুলিশ মামাকে ফোন করছে, মামা আবার বড় মামা যে ছিল, মানুষদের সাথে একটু বেশি চলাফেরা করে, যার কারণে থানা পুলিশ লোকজন তারে চিনে। তো তার কথা শুনে পরে পুলিশ চলে যায়, পরে মামা ঘরে ঢুকে। পরে পুলিশ বলে গেছে যে পরের দিন যেন থানায় আমাদের উপস্থিত থাকতে হয়। পরে আমরা থানায় গেলাম। পরের দিন আমরা থানায়
মানে যে ওসিটা ছিল তার সাথে আমার মামা আগে আলাদা করে কিছু কথা বলতে চাইছে। তো ওসির সামনে মামা আমাকে এমনভাবে উপস্থাপনা করে যে আমার ব্রেন লস, মানে তুমি মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ, আর মানসিকভাবে অসুস্থ, আর আমি যা বলছি পুরোটাই বানোয়াট, মিথ্যে। তার উপর আমার তখন 18 হয়নি। আর আমি যতদূর পরবর্তীতে শুনেছি যে 18-র আগে নাকি মানে বাংলাদেশের কোথাও কোনো মানে ছাত্র বলেন বা ছাত্রী বলেন কারোরই পুলিশ স্টেশনে কোনো কমপ্লেন ইজিলি নেওয়া হয় না বা Okay. তাদের কথা মানাও হয় না। ওকে, তো পরবর্তীতে যখন পুলিশ আমাকে জিজ্ঞেস করলো তোমার এজ কত, পরে আমি বললাম যে 17+। পরে যে তোমার তো এখন 18 হয় না, তুমি কি করে কমপ্লেন করলা, আর তুমি এত সাহস কি করে হয় যে তুমি রাত করে আমাদেরকে ফোন দিয়ে হ্যারাস করলা, আর তোমার মার ফেস দেখে তো মনেই হয় না যে সে তোমার উপর এমন টর্চার করতে পারে বা তোমাকে মারতে পারে। পরে আমি হাত কেটে গেছে দেখালাম, বলে কি যে টুকিটাকি ঝগড়া তো ফ্যামিলিতে হবে, তাই বলে তোমরা থানা পুলিশ পর্যন্ত নিয়ে আসবা। ওসির আচরণটা এতটাই খারাপ ছিল যে এখনো পর্যন্ত আমার পুলিশদেরকে সবচেয়ে বেশি ঘেন্না হয়। আমি অ্যাকচুয়ালি তাদেরকে অনেক রেসপেক্ট করতাম। উইথ ডিউ রেসপেক্ট, সব ওসি একরকম না, সব পুলিশ একরকম না, যে কারণেই আমাদের একটা বড় ভুল হয়ে যায়। আমরা একজনকে দিয়ে পুরো কমিউনিটিকে চিন্তা করি। আমি আমার লাইফে, আমরা কিছুদিন আগে এখানে একজন পুলিশ অফিসারের জীবন গল্প প্রচার করেছি বুধবারে, যদি তোমার শোনা হয়ে থাকে। আমি বলছি না যে পার্টিকুলারলি কেউ ভালো কিংবা কেউ খারাপ, কিন্তু একজনের জন্য পুরো কমিউনিটির আমরা একটা খারাপ ব্লেম দিই। তুমি তোমার লাইফে যে এক্সপিরিয়েন্স ফেস করেছো, যে কারণে হয়তো তোমার এই ধরনের পারসেপশন হচ্ছে। এমনও হতে পারতো তুমি একজন ভালো অফিসারের কাছে গিয়েছো এবং তাদের অনেক ক্ষমতা, অফকোর্স গভর্নমেন্ট থেকে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়। তারা যদি তোমাকে প্রপারলি জাজ করতো তাহলে হয়তো বিষয়টা এরকম হতো না। বা তুমি যেটা বলছো সেটা যে আদৌ কতখানি সত্য সেটা তো বিশ্বাস করার একটা বিষয় থাকে, এবং সেটা যেহেতু টাইম মেশিনে চলে গিয়ে পুরো জিনিসটা দেখা যায় না, সুতরাং আরেকজনের জায়গা থেকে হয়তো পুরো গল্পটা যে তুমি এখানে বলেছো কেউ হয়তো বিশ্বাস করেছে, কেউ হয়তো বিশ্বাস করেনি, তিনি তার মতো করে হয়তো জিনিসটা বিশ্বাস করেননি। তবে কেসটা যেহেতু এতটা জটিল ছিল, আমার মনে হয় একটু হলেও খতিয়ে দেখার প্রয়োজন ছিল। পুরোপুরি ডিনাই না করে দিয়ে খতিয়ে দেখতে পারতো যে তোমাকে বিশ্বাস করি না, কিন্তু আমরা একটু অবজার্ভ করতে চাই যে আসলে সিচুয়েশনটা কি। হ্যাঁ, তো যাই হোক, তারপরে কি হলো? তারপর ওসি আমাকে বললো যে তোমার মা তো এটা সৎ মা না। পরে বললাম যে জি না, আমার সৎ মা না, আমার আপন মা। বলে কি আপন মা পৃথিবীতে এমন কেউ হতেই পারে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন অলসো। আপন মা পৃথিবীতে আসলে এরকম হয়? এটা আসলেই খুব ডিফিকাল্ট। বাট ওই যে একটা কথা আছে, জীবন আসলেই কোনো এথিক্সের ধার ধারে না কখনো কখনো। হ্যাঁ, তারপর উনি আমার কথাগুলো বিলিভ করে না। পরবর্তীতে আমরা ওখান থেকে চলে আসি, মানে থানা থেকে আমাদেরকে বলে যে জিডিটা করছো তুমি ফোন দিয়ে ওটা ক্লোজ করে যাও। ফোন দিয়ে জিডি করো মানে তুমি নিজে লেখোনি? ওনার না না না, চিঠি আমি এন্ট্রি করো? বলে দিয়েছি, উনি অনুযায়ী লিখে নিয়েছে। আচ্ছা, তো পরবর্তীতে বললো যে পরে ওখানে জিডি যে টাকা ছিল, যতটুকু দরকার ছিল ওটা পরে আমই দিছে, আমি আর কিছু বলিনি। জিডির টাকা মানে জিডিতে কোনো টাকা লাগে না? আমি ওখানে লেগেছিল। আচ্ছা, তো পরে আমি ওখানে জিডিটা উইথড্র করো তুমি? হ্যাঁ, উইথড্র বলতে আমি তো চলে আসি, ওই যা যা করছে আমি ওখান থেকে থানা থেকে বেরিয়ে ডিরেক্টলি বাসায় চলে আসছি। বাসায় এসে বাসার পিলার সামনে বসেছিলাম। তো পরবর্তীতে দেখলাম যে এখন আমি পুরোপুরি অসহায়, মানে আমার পাশে না আছে গভর্নমেন্ট, না আছে আমার ফ্যামিলি, না আছে আমার কোনো রিলেটিভ, না পাইলাম আমি আমার লাইফে আমার ভালোবাসার মানুষটা, কিছুই নাই। লাস্ট কিছু আর কি বলার আছে? আর আর কি বলতে তারপর এখন পর্যন্ত ওইভাবেই চলছে দিন। এখন আমার আম্মুর সাথে আমার টোটালি মানে কোনো কথা নেই, মানে সে বলে বলে কিন্তু আমি শুনি। এখন টোটালি আমি তার সাথে কোনো কথা বলি না, মানে একটা বোবা যেরকম থাকে আমার একটা বাড়িতে, আমি সেম ওইভাবে থাকি। প্লাস আমি শুধু জাস্ট ওই বাড়িতে থাকি, আমার খাবার খরচ, পড়ার খরচ যতটুকুই আছে ফুলটা এখন নিজেকে চালাতে হচ্ছে। খাবার খরচ তোমাকে দিতে হয়? হ্যাঁ, আমার নিজেকে করতে হয়। কজ আমার মা ডিরেক্টলি কথা, যদি আমি আমার বাসার খাবার খাই তাহলে আমি আমার মরা ভাইয়ের মাথা খাই। তুমি কিভাবে চালাও এটা? কোচিং করে যে পয়সাটা হ্যাঁ, পাও? কোচিং করে যে বেতনটা পাই ওটাতে আমার খাবার খরচ হয়ে যায়। মানে এই টাকাটা তুমি তোমার ফ্যামিলিকে দাও? না, ফ্যামিলিকে দিই না, মানে তুমি আমি নিজে নিজে কজ ওনারা আমার জন্য করবে না। প্রথমে মনে করেছিলাম যে তুমি নিজে হয়তো নিজে রান্না করো নিজের জন্য? রান্না বলতে হ্যাঁ, নিজে রান্না করতে, মানে যখন রান্না করতে হয় তো করি, আর তা না হলে বাইরে থেকে খাবার আনি। কিসে পড়ছো তুমি? আমার পড়াশোনা ইন্টার ফার্স্ট ইয়ার পুরোপুরি কমপ্লিট করেছি, আর সেকেন্ড ইয়ার ভর্তি ডেট ছিল, এখন নেই। এখন পড়াশোনা স্থগিত। পড়াশোনা বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, পড়াশোনা টোটালি বন্ধ। কজ আমার পক্ষে তো নিজে পড়াশোনা এতটা চালানো সম্ভব না, পড়াশোনাটা এত সহজভাবে চালানো যায় না। ভেরি আগলিয়েস্ট সিচুয়েশন অফ। এখন পর্যন্ত তার কথাবার্তা সিচুয়েশন এরকম চলে যাচ্ছে, অ্যান্ড এখনো প্রতি রাতে আমার নামে আজও সেই কথাগুলো বলে যাচ্ছে। আমি বোধহয় জীবনে কখনোই কথাগুলো অফ করতে পারবো না তার। আচ্ছা, আমি না মানে গল্পটা শোনার পরে এতগুলো অ্যাঙ্গেল গল্পের, যে অ্যাঙ্গেলই কথা বলতে চাই না কেন ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, কিন্তু আমি আসলে এত বেশি অ্যাঙ্গেল তো আমি কি বলবো আমি বুঝতে পারছি না। আমার শুধু এতটুকুই, মানে যতটুকু মনে আসছে যা আসছে বলে দিই, আমার কাছে এরকম মনে হচ্ছে। প্রথম কথা হচ্ছে, তুমি আজকে যে ঘটনাটা বললা এটা তোমার লাইফে ঘটেছে কি ঘটেনি সেটা আমি জানি না, মানে টু বি অনেস্ট
কারণ আমি এগুলো দেখে আসিনি। কিন্তু এই রকম ঘটনা মানুষের জীবনে ঘটা সম্ভব সেটা আমি বিশ্বাস করি। এর চেয়েও ভয়ানক ঘটনা সম্ভব আমি বিশ্বাস করি। ওকে, তো সেই জায়গাটা থেকে তোমার প্রতি আমার একটা অন্য ধরনের সিম্প্যাথি আছে, টু বি অনেস্ট। আরেকটা বিষয় সেটা হলো যে তোমার আম্মুকে আমি কোনোভাবেই তার দিকে আমি আঙ্গুল তুলছি না। আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী এটা যায় না। তুমি যার সম্ভবই যেটা বলো না কেন, আমরা আঙ্গুল তুলতে পারি না একটা কারণে। হ্যাঁ, ফাইনালি হয়তো জাজমেন্টের জায়গা থেকে কেউ একজন দোষী, কেউ একজন নির্দোষ, কিন্তু আমরা জাজমেন্ট যেহেতু করি না, আমরা প্রত্যেকটা মানুষকেই ভ্যালুয়েবল মনে করি। তোমার আম্মার জীবন গল্পটা যদি আমরা জানতে পারতাম, বা তোমার আম্মার জীবনের সিক্রেটসটা যদি আমরা জানতে পারতাম তার মতো করে, হয়তো সেখানে হাজারটা লজিক দাঁড় করাতো সে। সুতরাং সেদিক থেকে হয়তো তার প্রতি অন্য রকমের সিম্প্যাথি থাকতো। আমাদের সমাজের সামাজিকতায়, হ্যাঁ, আমরা আমাদের নীতিনৈতিকতার জায়গা থেকে কখনোই এই বিষয়গুলো মেনে নিতে পারি না যে একটা মানুষের সাথে আরো 10 জন মানুষের এ ধরনের অনৈতিক সম্পর্ক থাকবে এবং সেটা এতটা ওপেনলি হবে, সেটা এতটা বেশি সাপোর্টিভ হবে। কিন্তু এটা সত্য, সমাজের এই হিডেন ফেসটা বা ফ্যামিলির এই হিডেন ফেসটা আমরা কখনোই ওপেন করি না, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছুই ঘটে যেটা সামনে আনার মতো না, বা সামনে আমরা আনতে চাই না সামাজিক ট্যাবু থেকে। আমি আমার নিজের ব্যক্তি জীবনের অভিজ্ঞতার কথা বলতে চাই না এই কারণে যে আমি যখন এই বিষয়গুলো নিয়ে রেডিওতে কাজ করা শুরু করেছি, বা আমি যখন ওপেনলি আনার চেষ্টা করেছি, তখন আমাকে ব্যক্তি জীবনে বা পারিবারিক জীবনে বা সামাজিক জীবনে অনেক ধরনের হ্যাসল কিন্তু ফেস করতে হয়েছে। কিন্তু আমাদের থিমটা ছিল এটাই যে একজন মানুষ যদি সচেতন হয়, মানে অন্তত এইরকম ঘটনা ঘটছে, এর চেয়েও ভয়াবহ কন্টেন্ট আমরা আমাদের টেলিভিশনে, সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোথাও দেখি। কিন্তু এই ধরনের ঘটনা আমাদের রেডিওতে প্রেজেন্ট করতে গিয়ে অনেক ধরনের বিপদের মুখোমুখি অনেক সময় হতে হয়, অনেক ধরনের কটু কথা আমাদের শুনতে হয়। এবং আমাদের সামাজিকতার জায়গা থেকে আজকাল ফেসবুক আমাদের এত বেশি ওপেন করে দিয়েছে, আমরা সেখানেও দেখি বিভিন্ন রকমের অনেক কিছু ওপেন। আজকে যে ঘটনাটা এখানে আমরা উপস্থাপন করলাম অত্যন্ত সাহসের সঙ্গে, আমরা এখানে কাউকে দোষী করতে চাইনি। আমরা এই ঘটনার ফিউচার দেখতে পাচ্ছি। ফিউচারটা অনেক ভয়াবহ এই কারণে যে ধরে নিন ও যেটা বলেছে সব মিথ্যা বলেছে এখানে, এবং মিথ্যা বলে ও যদি নিজের জীবনের প্রতি একটা অন্যায়ও করে বা কারোর প্রতি জিঘাংসাও নেয়, প্রতিশোধও নেয়, সেটা কার লস? সমাজের নাকি সোসাইটির? আগে পরিবারের লস। ও যদি ভয়ানক রকমের অপরাধীও হয়ে থাকে তাহলে এটা কার লস? পরিবারের লস। আনফরচুনেটলি ওর বাবা মা ওকে প্রপারলি বড় করতে পারেনি, যদিও মিথ্যা বলে থাকে, রাইট? তাহলে ওর বাবা মার উচিত ছিল ওকে প্রপারলি বড় করা। ওর বাবা মা যদি ফেল করে থাকতো, তাহলে ও যদি মানসিকভাবে অসুস্থ হয়ে থাকতো, ওকে রিহ্যাবে কেন দেয়নি? ওকে প্রপারলি যে ইনস্টিটিউশনে গেলে ওকে গাইড করা উচিত, সেই ইনস্টিটিউশনে ওকে কেন দেয়নি? ওকে হোস্টেলে রেখে বড় করার চেষ্টা কেন করেনি? যদি ধরে নি ও বাবা মা সঠিক, ও যে বাবা মা যেটা বলেছে যে ও পাগল, পুলিশের কাছে গিয়ে যেটা বলেছে, ওর মামা যেটা বলেছে যদি কথা সত্য হয়ে থাকে, তাহলে সেটা কেন করেনি? এত লম্বা সময় এত বড় একটা স্টোরি, ওকে তো গাইড করার জন্য, যেহেতু বাবা মা ব্যর্থ হয়েছে, ঠিক আছে ওকে হোস্টেলে দিয়ে দিক, ওকে রিহাবে দিয়ে দিক, ওকে সুস্থ করুক, সেটা কেন করেনি? সুতরাং ও যাই কিছু করুক না কেন, ও যদি ভালোও করে ক্রেডিট গোস টু ফ্যামিলি, ও যদি খারাপও করে তাহলেও সেটার ফল্ট হচ্ছে ফ্যামিলির। সেই জায়গাটা থেকে ফ্যামিলি ব্যর্থ। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথায় আসেন। দ্বিতীয় কথায় সেটা হচ্ছে, যদি ওর জীবনে এইরকম ঘটনা ও ফেস দেখে থাকে, যে ওর মাকে নিয়ে যে কথাগুলো ও বললো এখানে, এর চাইতে বড় রকমের ধাক্কা একটা মানুষের জীবন, একটা সন্তানের জীবন আর কিছুই হতে পারে না। নাথিং, বিলিভ মি, এর চেয়ে এক্সট্রিম কিছু হতে পারে না। আমার জানা নেই, আমি এখন পর্যন্ত জানি না। এবং এরপরে একটা সন্তানের মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। এখানে যদি একজন সাইকিয়াট্রিস্টকে আমি নিয়ে আসি, আমার মনে হয় পৃথিবীর 100 জন সাইকিয়াট্রিস্টকেও আমি যদি নিয়ে আসি, তাহলে তারা একই কথা বলবে যে ওর মধ্যে যদি মানসিক কোনো বৈকল্য দেখা দেয়, তাহলে এরকম একটা ঘটনাই এনাফ, যে ওকে মানসিকভাবে অসুস্থ করে দেবার জন্য। তারপরেও আমি আবারও বলছি, যদি তুমি সত্য মনে করি, ও যে এখনো ফাইট করে সার্ভাইভ করছে, ও যে এখনো ফাইট করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে, দ্যাট ইজ ফেয়ার এনাফ। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফেয়ার এনাফ। আমরা আজকের এই গল্প থেকে, মানে সিক্রেটস থেকে একটা কথা একটু স্পষ্টভাবে বলি, আমরা মানুষ, প্রত্যেকের জীবনে ভুল আছে, প্রত্যেকের জীবনে অপরাধ আছে। আমি রাইট নাও যে এইজে বিলং করি, আমি এই এজে বিলং করে 70 বছরের মানুষের অভিজ্ঞতাকে ধারণ করতে পারবো না। কিংবা ও যে এজে আছে, মাত্র 18 হয়েছে, ও 18 বছরে বসে 30, 35 বা 45 ঊর্ধ্ব একজন মানুষের বা একটা নারীর জীবনের অভিজ্ঞতাকে ধারণ করতে পারবে না। ঠিক একইভাবে এটাও সত্য 45 বছরের মেয়ের জন্য বা নারীর জন্য, বা 70 বছরের একজন মানুষের জন্য, বা 80 বছরের একজন মানুষের জন্য, বা 60 বছরের একজন মানুষের জন্য। আপনি 60 বছরের মানুষের জীবনের যে প্রাইভেসিটা, সেটা কোনোভাবেই 18 বছরের একজন কিশোর বা কিশোরীর উপর চাপিয়ে দিতে পারেন না। কিংবা 18 বছরের যে মানুষটি, সেই তার জীবনের যে প্রাইভেসিটা, সেটা আপনি 60 বছরে বসে বা 40 বছরে বসে আপনি আপনার মতো মেন্টাল ম্যাচুরিটি দিয়ে ওটাকে মানে ভয়াবহভাবে ডিল করতে পারেন না। সুতরাং প্রত্যেকটা বয়সের একটা বোঝার সীমাবদ্ধতা আছে,
প্রত্যেকটা এজের একটা বোঝা সীমাবদ্ধতা আছে, আমরা যেন সেটা আমাদের জায়গাটা থেকে বুঝি। ওনার মা যেটা করেছে সেটা যদি সত্য হয়ে থাকে, আমি বারবার রিপিট করছি উইথ ডিউ রেসপেক্ট, এটা যে মানুষের জীবনে সত্য হতে পারে না তা না, এটা কোনো কোনো মানুষের জীবনে অফকোর্স সত্যি। আমরা এর চেয়ে ভয়াবহ রকমের বাজে রকমের ফ্যামিলি লাইফ লিড করি। যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে এটা এইভাবে ওনার ওপেনলি এক্সারসাইজ করা ওনার সন্তানের সামনে, এটা ভয়াবহ রকমের অপরাধের কাজ করেছে, সে জঘন্যতম কাজ করেছে। এবং এটা সামাজিকভাবে বড় হওয়ার ক্ষেত্রে, একটা সন্তানের এবং পারিবারিক বড় হওয়ার ক্ষেত্রে এটা ভয়াবহ রকমের বাধা। আর এটা যদিও মিথ্যা বলে থাকে এরকম একটা জায়গাতে এসে এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলা, আমি জানি না আমার জায়গা থেকে এটা মানে আমার কাছে মনে হয় যে আমি আমার লাইফের রেডিও ক্যারিয়ার এক্সপিরিয়েন্স দিয়ে কেউ যদি আমার সামনে বসে 5 মিনিট বা 10 মিনিট মিথ্যা কথা বলে, আমি তাকে ফালি করে ফেলতে পারবো এবং এতক্ষণ সে কন্টিনিউ করতে পারতো না। সো সেই জায়গা থেকেও যদি মিথ্যা বলে থাকে তাহলে ওর প্রপার ট্রিটমেন্ট হওয়া উচিত, এবং সেই ট্রিটমেন্টটা ওর ফ্যামিলি যেহেতু এখন পর্যন্ত করেনি, সেটা একটা বড় ধরনের ভুল। আমরা আমাদের এই জায়গাটা থেকে শুধু একটা কথাই বলতে চাই, আমরা এমন একটা সমাজে এখন বসবাস করছি প্রযুক্তির যুগে, যেখানে অনেক কিছুই অনেক বেশি ওপেন, এবং এই ওপেন বিষয়গুলোকে নিয়ে ছি এবং শুনলাম এটা কি শুনলাম, এটা কি দেখলাম, এই ধরনের মনোভাব না করে লেটস ফেস দ্য সিচুয়েশনটাকে ফেস করেন। যত ভুলই হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, যত বড় ঘৃণতম ঘটনাই হোক না কেন, আপনি যদি ওটাকে ফেস না করেন, ওটাকে যদি আপনি অ্যাভয়েড করেন, ওটা যদি আপনি ডিনাই করেন, ওটা ওইখানে কিন্তু বড় হচ্ছে এবং এত বেশি প্রকাণ্ডভাবে বড় হবে একদিন, যেটা শুধু ওই পরিবারটাকে না, ওর চারপাশে যে পরিবেশ আছে সেই পুরো পরিবেশটাকে শেষ করে দেবে। কারণ একটা মানুষ যখন ভালো করেন কোনো একটা এলাকায়, পুরো এলাকার সুনাম হয়। একটা মানুষ যখন কোনো এলাকায় খারাপ করেন, পুরো এলাকার দুর্নাম হয়। প্রথমত পরিবারটা শেষ হয়, তারপরে এলাকা শেষ হয়। সুতরাং প্রত্যেকটা মানুষেরই আমাদের কিছু না কিছু দায়িত্ব আছে। আজকের এই গল্পটা যিনি শুনলেন, প্রথমত তার পরিবারে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, লেটস ফেস দ্য সিচুয়েশন খুব সফটলি, কেয়ারফুলি এবং খুব সুন্দরভাবে, কারণ এটা থেকে আপনাকে বের করে আসতে হবে। আপনি যদি আর 10টা পরিবারের কথা ভাবে জানেন, লেটস ফেস দ্য সিচুয়েশন ভেরি কেয়ারফুলি, ভেরি আন্ডারস্ট্যান্ডেবলি এবং খুব সুন্দরভাবে এখান থেকে যেভাবে বের হয়ে আসা যায়। এবং কোনো সন্তান যদি এরকম ভাবে মানসিক টর্চারের মধ্য দিয়ে বড় হয়, তাহলে আর কিছু করতে না পারেন, ওই সন্তানের ভালোভাবে বড় হয়ে ওঠার যে পরিবেশটা, সেই পরিবেশটা আপনি এনশিওর করেন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকের এই গল্পটা শুনে একটা বাবার প্রেজেন্স ওই পরিবারে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রেজেন্সটা শুধু এমন ভাবে না যে সে বাইরে থেকে বা দূরে থেকে টাকা পয়সা ইনকাম করছে, ফ্যামিলিকে প্রতি মাস টাকা পাঠাচ্ছে, এটা না, বরং ফ্যামিলির পাশে থেকে, ফ্যামিলির মধ্যে থেকে ফ্যামিলিকে প্রপারলি গাইড করা খুবই জরুরি, খুবই জরুরি। অনেক ভালো থাকুন। আমি তোমার জন্য দোয়া করতে পারি, এছাড়া আর কিছু বলার নাই। তাওয়াক্কাল তো আল্লাহ, নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য। আমরা বিশ্বাস করতে চাই, বিশ্বাস হারাতে চাই না মানুষের উপরে, এবং এর চেয়ে আর বেশি কিছু বলার নেই আমার আসলে। ওকে প্রিয় শ্রোতা, আমরা শেষ করছি আজকের সিক্রেটস। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমাদের সঙ্গে স্টে করার জন্য। শুভরাত্রি।